একবেলা দুমুঠো ভাত খেতে চাওয়া কি আমার অনেক বড় অপরাধ আম্মা? যে অপরাধের জের ধরে আমার ভাইদের ডেকে পাঠালেন আমার বিচার করার জন্য। শুনেছি পেটে বাচ্চা আসলে এমনিতেই ঘন ঘন খিদা পায়। আমারও খিদা পেয়েছিল, তাই তো একবেলা বেশি খাওয়া চিন্তা করেছিলাম। তাই বলে বাপের বাড়ি থেকে লোক ডাকবেন? আমার কথায় তেমন পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে নিল আমার শাশুড়ি। আমি রাইসা ইসলাম রাহি, বয়স 27 পেরিয়ে 28-এ ছুঁই ছুঁই। আমার বিয়ে হয়েছে 1 বছর, আর এখন আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। মা চাচিদের কাছে শুনতাম গর্ভে বাচ্চা এলে বেশি বেশি খাবার খেতে হয়, ভালো মন্দ না খেলে নাকি বাচ্চা অপুষ্টিতে ভোগে। তবে সেই সব কথা আমার জীবনে কেবল রূপকথার গল্পের মতোই। আমার শাশুড়ি আর ননাস তো আমার 2 বেলা পেট ভরে খেতে পর্যন্ত দেয় না। পেট ভরে খেলে নাকি পেটে বাচ্চা অনেক বড় হয়ে যাবে, তখন নাকি পেট কেটে বাচ্চা বের করতে হবে। শেষ কবে 3 বেলা পেট ভরে ভাত খেয়েছি নিজেরই মনে নেই। আমার নন্নাসের জামাই বিদেশ, সেই সুবিধার্থে নন্নাস আমাদের বাড়িতেই থাকে আমার বিয়ের আগে থেকে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন। বড় 2 ভাই আলাদা খায়, আর মা বোন সবাই আমার স্বামীর সাথে। ছোট ননদের বাড়িও আমাদের বাড়ি থেকে কাছেই। আজ আমার ছোট ননদ সহ তার শ্বশুরবাড়ির লোকেরা এসেছিল। তাদের জন্য এক হাতে মুরগি, গরু, ছাগল সব পদে রান্না করেছি। গরমে রান্না করতে ক্লান্ত হয়ে দুপুরে খাবার খেতে পারিনি তেমন। যা খেয়েছি তাও বমি করে ফেলে দিয়েছি সাথে সাথেই। তাই সন্ধ্যার পর 2 টুকরো গরুর মাংস আর 1 মুঠ ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য। সেই খাবার তো আমার পেটে গেলই না, বরং সেই খাবারের জের ধরে আমার বাপের বাড়িতে খবর দেয়া হলো, আর তারা আসছে আমার বিচার করার জন্য। আমার অপরাধ, রাতে ভাত নিয়েছি খাওয়ার জন্য। বাচ্চা পেটে আসার পর থেকে আমাকে রাতে ভাত খেতে দেয় না। তাদের বারণ না মেনে ভাত নিয়েছি, এটাই আজ আমার মহা অপরাধ। কাল সকালে ভাইয়ারা আসবে, তারা এসেও হয়তো আমাকে 2 কথা বুঝিয়ে শুনিয়ে রেখে যাবে। 27 বছর বয়সী বোনকে তো আর ডিভোর্স করিয়ে নিয়ে যাবে না তাদের সাথে। কি ভাবছেন এত বয়সে বিয়ে কেন হলো? সবই কপাল আমার আর উপরওয়ালার ইচ্ছা। আমি দেখতে শ্যামবর্ণ, কালোও বলা চলে। সমাজ আমায় কালো বলে অব্যবহিত করে। সেই কারণেই হয়তো এতদিন বিয়ে হয়নি আমার, নয়তোবা আমার কোনো কারণে আমার উপর মুখ তুলে তাকায়নি আল্লাহ। কেউ কেউ আবার বলতো কালো জাদু করে রেখেছিল, তাই বিয়ে হয়নি। যেই মা বাবা 2 জন মরল, তখন হয়তো মায়া হলো এই এতিমের উপর, তাই আল্লাহ নিজেও মুখ তুলে তাকালেন। আমরা 3 ভাই 3 বোন। ভাই বোনদের মাঝে আমি সবার ছোট। সারা জীবন শুনে এসেছি ছোটরা সবার আদরে থাকে, তবে আমার বেলায় তা বিশেষ করে ফুটে ওঠেনি এখন কখনো। নাকি 1 বছর ছিল, তার বিয়ের 4 বছর পর একটা মেয়ে সন্তান হয়। সেই হিসাবে আমার ভাগ্নি আমার থেকে 5 বছরের ছোট ছিল। আর মেজ বোনের বিয়ের সময় আমি মোটামুটি সবই বুঝি। তার বিয়ে হয়েছে অল্প বয়সে। মায়ের কথার ভাষ্যমতে মেজ বুবুর বিয়ের সময় তার বয়স ছিল 16। আমি তার মাত্র 2 কি 1.5 বছরের ছোট। যাই হোক, বোনদের বিয়ে হলো, ভাইয়েরাও একে একে বিয়ে করলো। বাবার বয়স হতে লাগলো, অসুস্থতার কারণে কাজ করতে পারতো না, যার কারণে সংসারের দায়িত্ব পড়ে ভাইদের উপর। শুরু হয় ভাইদের ভাগ বাটোয়ারা। ছোট ভাই প্রেম করে বিয়ে করেছিল, তার বউয়ের সাথে আমাদের কারোই তেমন বনিতা হয়ে ওঠেনি। মেজ ভাই শ্বাসকষ্টের রোগী, তার সংসার চালানোই দায়। বড় ভাইও তেমন কাজ নেই। সব কিছু বিবেচনা করে আমাদের বড় ভাইয়ের সাথে থাকা হয়। আমার বিয়ের বয়স তখন পেরিয়েই যাচ্ছে, 20-এ পড়েছে। কয়েক বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে কিছুতেই কিছু হচ্ছে না। মানুষজন বলে মেজবাবুর ভালো ঘরে বিয়ে হওয়াতে নাকি আমাকে কেউ কালো জাদু করেছে, তাই বিয়ে এসেও ভেঙে যায়। সেই জন্য কয়েকজন হুজুরের কাছেও নেওয়া হয় আমাকে, কিন্তু বিশেষ কোনো লাভই হয়নি। এইদিকে আমার বড় বোনের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দুলাভাই। বিয়েতে আপার তেমন মত নেই। আপা বাধা দিতে চাইলে তার ননদ নন্নসরা তো সরাসরি বলেই ফেলে, তোমার বোনের মতো কি ঘরে পাল্লা দিবা নাকি? এই কথার পর আর কিছু বলতে পারেনি আমার আপা। ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আশায় ভাগ্নিকে বিয়ে দেওয়া হয় সেই বয়সে। আমার পুরো পরিবার মাথা তখন নত ছিল, বিশেষ করে বাবা ভেঙে পড়ে অনেক। আমার আগে বয়সে ছোট আমার ভাগ্নির বিয়ে হয়ে যাওয়াটা ছিল আমার জন্য চরম অপমানের। এর কয়েক মাস পরে হঠাৎ বাবা অসুস্থ হয়। একদিন অসুখেই বিদায় নেয় তিনি পৃথিবীর বুক থেকে। মায়ের কথায় তখন আসমান ভেঙে পড়ে। আমার এখনো বিয়ে হয়নি, এটাই তার কারণ। আমার মনে আছে বাবার মৃত্যুর পর তার লাশের পাশে বসে মা কেঁদে কেঁদে বলছিল, এত বড় দায়িত্ব আমার উপর রেখে চইলে গেলেন আপনি। তখনও বুঝি নেই, তবে তার 1 বছর যেতে না যেতেই বুঝি সেই কথা সারমর্ম। গোড়াশালের বিখ্যাত পুবালি জুট মিল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। হাজার হাজার শ্রমিকের পেটে লাথি পড়ে তখন। আমার বড় ভাইও সেই দলেরই একজন।
আমি, মা, ভাবি, ভাই আর তাদের ছোট বাচ্চা সহ মোট 5 জন সদস্যের পরিবার। ভাইয়ের কাজ নেই, বয়স হয়েছে, কোনো জায়গায় কাজও পাচ্ছে না। শেষে বাধ্য হয়ে প্রাণ কোম্পানিতে চাকরি নেয় ভাবি। 3 বছর তার একার রোজগারে সংসার চলছিল। তবে বাচ্চা বড় হওয়ায় তার লেখাপড়ার খরচ, এই দিকে মায়ের ওষুধ বাড়তে থাকে। সব কিছু সামলাতে হিমশিম খেয়ে যায়। শুরু হয় ভাইয়ের আড়ালে ভাবির মুখ কালো করে কথা বলা। এটাই স্বাভাবিক, তিনি রোজগার করে আনে, 2-4টা কথা শোনাতেই পারে। সব কিছু মুখ বুজে সহ্য করতাম মা মেয়ে। ভাইকে শোনালে ভাবিকে মারতো অনেক, সংসারে অশান্তি হতো। তাই কখনো শোনায়নি ভাবির এমন কর্মকাণ্ডের কথা। তবে নিজের চোখের সামনে বিনা ওষুধ মাকে কষ্ট পেতে তো আর দেখতে পারি না। তাই আমি নিজেও ভাবির সাথে সেই কোম্পানিতে চাকরি নিই। এবার আর অভাব থাকে না সংসারে। 1 বছর কাজ করে মায়ের চিকিৎসা কাটিয়ে ঘরের চালটাও পরিবর্তন করি। আগে বৃষ্টি আসলে ঘরে পানি পড়তো, এখন মা মেয়ে ভালো মতো থাকতে পারি। মায়ের চিকিৎসাতেও কমতি রাখি না, সব কিছু ভালোই চলছিল। তবে এই ভালো বেশি দিন টিকলো না। মাটা অসুস্থ বেশ কতদিন ধরে। হঠাৎ তা বেড়ে গেল। রাতে মাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছি। ভোর রাত থেকে মা রক্ত বমি করছে। তাড়াহুড়ো করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য বলে দিল। দেরি না করে মাকে নিয়ে চলে যাই। তাতে লাভ হয়নি কোনো। 15 দিন হাসপাতাল থেকে 16 দিনের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমায় এতিম করে দিয়ে মা বাবা দুজনই চলে গেল। আপারা উঠে পড়ে লাগলো আমার বিয়ের ব্যবস্থা করতে। এমন করে 1 বছর কেটে গেল। হঠাৎ একদিন আমার চাচি এসে এমন একটা খবর দিল যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। একদিন বিকেলে আমার ছোট চাচি এসে আমায় বলল, রাহি, মা কাল সকালে তোর চাচা যখন কামে যাইব তখন তুই আমার লগে এক জায়গায় যাইবি কেমন? চাচির কথায় আমি সরল মনে জিজ্ঞেস করলাম, কোথায় যাব চাচি? এক কবিরাজে বাড়ি নিয়ে যাবো। এত কথা কইস না তো, যা কইছি তা করি, আর এই কথা কাউরে কিছু কইস না। আমি মাথা নাড়ালাম। পরের দিন সকালে চাচা কাজে চলে গেলে চাচি নিজেই আবার আমাকে বলে তৈরি থাকার জন্য। আমিও বোরকা পরে চলে যাই চাচির সাথে। চাকরিটা ছেড়ে দিয়েছি মা হাসপাতালে থাকতে, তাই অবসর আছি। যখন তখন যেখানে সেখানে যাওয়ার জন্য অসুবিধা হয় না তেমন। কবিরাজটা অন্ধ কবিরাজের সামনে বসে আছি আমরা 2 জন। চাচি নিজের পরিচয় দিলেন, এই পাড়া ওই পাড়া গ্রাম আমাদের। তাই চাচিকে চিনল কবিরাজ। তারপর জিজ্ঞেস করলো, তা কিসের জন্য এসেছেন ভাবি? ওই যে রাহির ব্যাপারটা নিয়ে আইছি। অনেক ঘর থেকে বিয়া আসে কিন্তু হয় না, ওষুধ দেন তো বিয়াটা তাড়াতাড়ি হইয়া যায়। আশ্চর্যজনকভাবে কবিরাজ আমার নাম শুনে আমাকে চিনে ফেললো। মনে হচ্ছে আমি এর আগেও এনার থেকে ওষুধ নিয়েছি, এমন ভাব এনার। অবাক হলাম ভীষণ। এটা কি করে সম্ভব? ইনি তো আমাকে কখনো চিনেন না, আগে কখনো পরিচয় হয়নি। তাহলে এই লোক আমাকে কি করে চিনল? মনের প্রশ্ন মনেই রেখে দিলাম। মায় আরো এক ধাপ অবাক করে দিয়ে কবিরাজ ওনাকে জিজ্ঞেস করে, ওসমান রে কইয়া আইসেন ভাবি? হ্যাঁ, কি অনুমতি দিছে এই কাম করার? অন্ধ কবিরাজের কথায় চাচি আমার দিকে তাকালো একবার, মুহূর্তে হেসে বলল, হ্যাঁ জানে, কইছে কাল মা বাপ মইরা গেছে, এখনো বিয়ে শাদী হয় নাই, তাই আমনের কাছে নিয়ে আইতে। মাইয়ারে সাথে কইরা নিয়ে আইছি, আমনে ওষুধ দেন। লোকটা আমাকে জার ফুক করে দিল, সাথে একটা তাবিজও দিল। ছোট চাচি আমায় নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি আসতেই সামনে পড়লেন ছোট কাকা। তাকে দেখে খানিকটা ঘাবড়ে গেল তার স্ত্রী। আমতা আমতা করে চাচি চাচাকে বলল, আমনে এই সময় বাড়িতে? তার কথার উত্তর না দিয়ে কাকা বলল, কোথায় গিয়েছিলে? কাকি সেই উত্তর না দিয়ে বলল, ঘরে চলো। মাঝখানে আমি বললাম, কাকি তাবিজটা কি আপনার কাছে? তোর ধরা পড়ার মতো করে তাকালেন কাকি। কোনো কথা না বলে তারা ঘরে চলে গেল। সেদিন কাকা ছোট কাকিরে খুব মেরেছিল। আমি বুঝেছিলাম আমার কারণেই মায়ের খেতে হয়েছে তাকে। বিকেলে কাকি আমার হাতে তাবিজটা বাঁধিয়ে দিয়ে বলল, বুঝলে মাইয়া, এই জন্য মানুষের ভালা চাইতে নাই। কত করে কইলাম কাউরে কিছু কইও না, সেই জমের সামনেই মরণের কথা কইলাম। আমি আর কিছুই বলিনি, তাবিজটা হাতে পরে নেই। এর ঠিক 3 মাসের মাথায় বিয়ে হয় আমার। মনে মনে প্রশ্ন জাগে, তবে কি নিজের আপন চাচা হয়ে আমার বিয়ে বন্ধ করে রেখেছিল এতদিন? মনের প্রশ্ন মনেই থাকে, কাউকে এই ব্যাপারে বলা হয়নি আর কিছু। বিয়ের সময় নগদ 2 লক্ষ টাকা সহ একটি মোটরসাইকেল দেয়া হয় যৌতুক হিসেবে। ভাইদের অবস্থা তেমন ভালো ছিল না, তাই বাবার 1 খণ্ড জমি বিক্রি করতে হয়েছিল তখন। এইবার বর্তমানে চলে আসি। রাত 10টায় আমার স্বামী বাড়ি ফিরেছে। অফিস থেকে আমার ঘরে আসার আগে শাশুড়ি আম্মা তাকে নিজের ঘরে নিয়ে গেল। ইনিয়ে বিনিয়ে কি বলেছে আল্লাহই ভালো জানে। এরপর তিনি নিজেই খাবার বেড়ে দেয় ছেলেকে। খাবার খেয়ে অনেকটা সময় মায়ের রুমে বসেছিল আমার স্বামী। এরপর আমার রুমে এসে সোজা শুয়ে পড়লেন। কেমন আছি, কি হয়েছে কিছুই জানতে চাইলো না একবার। কষ্টে চোখে পানি চলে আসলো। সব কষ্ট ধামাচাপা দিয়ে নিজে থেকে কয়েকবার ডাকলাম, শুনছেন? কোনো জবাব পাইনি। আমিও আর বিরক্ত করলাম না, ঘুমিয়ে পড়লো সে। আমার 2 চোখে ঘুম ছিটে ফোটাও নেই। শেষ রাতের দিকে চোখটা লেগেছে একটু, যার ফলে সকালে উঠে রান্না বসাতে পারিনি। অনেকটা দেরি হয়ে গেছে। অন্যদিন ঘুম থেকে উঠতে দেরি হলে শাশুড়ি ডেকে তোলে আমায় তাড়াতাড়ি রান্না করার জন্য, কিন্তু আজ কেউ ডেকে তোলেনি, যার কারণে জাগতেও পারিনি।
উঠে দেখি শাশুড়ি রান্না করছে মাটির চুলায়। নন্নাস তার ছেলেকে কোলে করে হাঁটছে আর বিস্কুট খাওয়াচ্ছে। এর মিনিট 10 পর ছোট ছেলেটা এসে আবার বলছে, মা ভাত খাবো। রান্না প্রায় তখন শেষের। সেদিকে নন্নাস একবার তাকালো, মুহূর্তে বলে উঠল, আমাকে নেই খা, ভাত হয়েছে কি? তোকে ভাত দিব যে? তোর খাওয়া সহ্য হয় না তো, তাই কেউ রান্না বসায়নি আজ। জানে সকাল সকাল ছেলেকে খাওয়াতে হবে, সেই কারণে বেলা 10টা পর্যন্ত ঘুমিয়েছে। তোকে মারার জন্য এমন করেছে। নন্নাসের এসব কথা মুখ বুজে সহ্য করার মতো না, তবুও চুপ আছি। কিন্তু তার সাথে তাল মিলিয়ে শাশুড়ি নানান কথা শোনাতে লাগলো। এজন্যই বাপের বাড়িতে খবর দিছি, আসুক তার ভাইয়েরা। কত হিংসা থাকলে বেলা করে ঘুমায় রান্না না বসিয়ে। জানে ছোট ছেলেটা খাবার চাইবে। এবার আর চুপ করে থাকলাম না। এসব কি বলছেন আপনারা আম্মা? এতটুকু ছোট একটা বাচ্চার সাথে আমি কিসের হিংসা করব? আর প্রতিদিন তো সকালে উঠি রান্না বসিয়ে দেই আগে, আজ উঠতে পারিনি তো একটা ডাক দিলেই পারতেন। তাছাড়া তো ওর খিদেই নেই, এখন একটু আগেই দেখেছি বিস্কুট খেয়েছে। এমন তো নয় রান্না একটু দেরি হওয়াতে খাওয়ার জন্য রান্না করছে বা কিছু না খেয়ে আছে। আমার কথা শেষও করতে পারেনি, তার আগেই নন্নাস আমার মরা কান্না শুরু করে দিল। ও মাগো, শুনলে এই মেয়ের কথা? সামান্য কয়টা বিস্কুট খেয়েছে আমার ছেলে, তার জন্য খোটাও দিচ্ছে। এই মেয়ে মানুষের খাওয়া দেখতে পারে না, আবার নিজের বেলায় সব ঠিক। কাল রাতে প্লেট ভরে ভাত মাংস নিয়েছে, খেতে পারেনি বলে আজ রান্না বন্ধ করেছে, যেন আমার ছেলেও খেতে না পারে। এমন সময় আমার স্বামী ফরহাদ বাসায় ঢুকলো। বোনকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোর বউ আমার ছেলের খাবার দেখতে পারে না। তাদের কাউকে কিচ্ছু বলল না ফরহাদ। তাকে চুপ থাকতে দেখে মনে করেছিলাম কিছু বলবে না, এসবের মাঝে নাক গলাবে না, কিন্তু সে এমন একটা কাণ্ড করে বসলো যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ফরহাদ এসে আমার মুখ চেপে ধরলো। মুরব্বীদের মুখে মুখে কথা বলতে নিষেধ করেছিলাম, বারবার এক কাজ করিস কেন? কথাগুলো বলে আমার মুখটা ছেড়ে দিয়ে রুমে চলে গেল। ব্যথায় ছিঁড়ে পড়ছে গাল দুইটা আমার। শাশুড়ি ননাসের মুখে আর টু শব্দ নেই, যে যার মতো কাজ করছে, যেন এতক্ষণ কিছুই হয়নি বাড়িতে। আমি সবকিছু দেখলাম একবার, এরপর একটা ঘরে গিয়ে দরজা আটকে কান্না করতে লাগলাম। কাকে দোষ দিব? এই বাড়ির মানুষগুলোকে নাকি নিজের ভাগ্যকে? বুঝে উঠতে পারছিলাম না। কাল দুপুরে যে খাওয়া হয়েছে, এরপর আর খাবার পড়েনি পেটে। শরীরটা দুর্বল লাগছে। এই বাড়ির কেউ যে আমায় সেধে খাওয়াবে না তা আমার জানা আছে, তাই নিজের ভালোর জন্য না হোক, পেটে থাকা বাচ্চাটার জন্য হলেও খাবার খাওয়া দরকার। যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে গেলাম, অর্ধেক ডিম ভাজি আছে শুধু। কাউকে কিচ্ছু না বলে সেইটুকু দিয়ে কয়টা ভাত মেখে খেয়ে নিলাম। একটু পরে শুনতে পেলাম চিরচেনা এক কণ্ঠ, বড় ভাই এসেছে। অন্য সময় হলে খুশি হয়ে যেতাম, কিন্তু আজ কেন জানি খুশি হতে পারছি। কেননা আজকে ভাইকে ডাকা হয়েছে আমার নামে নালিশ করার জন্য, আমাদের সংসারের বিষয়ে কথা বলার জন্য। একটা মেয়ের কাছে এই সময়টা ঠিক কতটা কষ্টের তা বোঝানোর মতো না। ভাই আমার দুহাত ভরে মিষ্টি ফলমূল নিয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষে শাশুড়ি আমার নামে বিচার দিতে থাকলো ভাইয়ের কাছে। ভাই আমার চুপচাপ শুনেছে, সব কিছু বলছে না। শাশুড়ি একের পর এক নালিশ দিতেই আছে। এই নালিশের ঝুড়ি যেন আর পুরাবে না। ফরহাদ কয়েকবার বলেছিল তার মাকে চুপ করার জন্য, কিন্তু মহিলা শুনেননি ছেলের কথা। তার সব কথা শেষ হলে আমার ভাই বলল, রাহি তো এমন ছিল না খালাম্মা, বোন আমার মাটির মানুষ ছিল। কেউ তার উপর দিয়ে পাড়াইয়া গেলেও সে রাগ করতো না। আর আপনার বাড়িতে এসে তার এত পরিবর্তন কি করে হলো সেটাই বুঝতে পারছি না। একটা কথা কি জানেন, উনুনের মুখ আনে লাড়কি আর বউয়ের মুখ আনে শাশুড়ি। জানেনই তো আমার মা নাই, আর বোনে তো আমার ছোট মানুষ। হের ভুল হতেই পারে, ভুল হলে মা হিসেবে ভুল সংশোধন করে দেওয়ার তো আপনার দায়িত্ব। আপনাদের পরিবারে এসব ছোটোখাটো বিষয় আমাদের মতো বাইরের লোকদের কাছে বলে লাভ কি? দিন শেষে তো আপনারা আপনাদেরই থাকবেন। ভাই আমার প্রচুর বুদ্ধিমান, মাথা খাটিয়ে কথাগুলো বলছে। শাশুড়ি কথার জালে শাশুড়িকে ফাঁসিয়েছে, এর উত্তর দেওয়ার মতো ভাষা শাশুড়ির নেই। বড় ভাই সবাইকেই ভালো মতো বুঝিয়ে শুনিয়ে গেল, কলের আড়ালে আমাকেও বুঝালো ভালো মতো। বলেছে সকলের মন জুগিয়ে চলার জন্য, তবেই বিবাহিত জীবন সার্থক হবে। মেনে নিলাম আমিও সেই কথা। যথাসম্ভব নিজের জীবন দিয়ে চেষ্টা করব আমি। ভাইয়া চলে যাওয়ার পর আমি নিজেই শাশুড়ির সাথে কথা বলেছি আগে। শাশুড়িও কিছু মনে রাখেননি আর, তবে ননাস একটু মুখ কালো করে রেখেছে। রাত হলে ফাহাদ রুমে আসলো। শাশুড়ির সাথে কথা বললেও তার সাথে কথা বলিনি আমি। অভিমান জমে আছে। খাটের এক কোণে বসে চুলে বেনুনি করছিলাম। খোলা চুলে ঘুমাতে পারি না আমি কখনোই। আমার পাশে শুয়ে আছে ফাহাদ। নরম গলায় বলল, আর কতক্ষণ লাগবে চুল বাঁধতে?
আসো তো এবার। তার কথার উত্তর না দিয়ে হাতের কাজটা শেষ করে লাইট অফ করে শুয়ে পড়লাম তার পাশে। অন্ধকারে আমার হাতটা টেনে নিল তার হাতের মুঠোয়। সরি, মাথা ঠিক ছিল না, তাই তোমার মুখ চেপে ধরেছিলাম। কি করব বলো তো? সারাদিন বাইরে কাজ করে ঘরে এসে এসব ঝগড়া ঝামেলা দেখতে কি ভালো লাগে আমার? মা তো মাই, তাকে কি আর কিছু বলা যায়? বাবা মারা যাওয়ার সময় তো মাকে আমার হাতেই রেখে গেছে, তাকে কষ্ট দিয়ে কিছু বলি কি করে? তাছাড়া মা কি আমাদের খারাপের জন্য এসব বলে নাকি? তিনি বড় মানুষ, যা বলে আমাদের ভালোর জন্যই বলে। আর কয়েকটা মাসই তো। মা বড় মানুষ বুঝে কখন কি খাওয়া লাগে, কি করতে হয়। এই কয়টা মাস তার কথা মতো চলো। নর্মালে বাচ্চা হলে তো তোমার জন্যই ভালো। আর আরো অনেক কিছুই বুঝালো ফরহাদ। মায়া হলো আমার। তার নরম কথায় গলে গেল আমার অভিমানে জমে শক্ত মনটা। কেটে গেছে আরও 2 মাস। এই 2 মাসে রাতে ভাত খাইনি একদিনও। মুড়ি, কেক এসব শুকনো খাবার খেয়েছিলাম। খিদে পেলেও সময়ের বাইরে খাইনি কিছুই। তারা যেভাবে বলেছে সেইভাবেই চলেছি। কিন্তু ইদানিং শরীর খুব দুর্বল লাগে, ঠিকমতো কাজকর্ম করতে পারি না তেমন। এইদিকে ডেলিভারি ডেট এগিয়ে আসছে। ভাইয়ের কাজ না থাকা মেজো ভাইয়ের বউ এখন চাকরি করে। বাড়িতে বাড়িতে মহিলা মানুষ বলতে শুধু ছোট ভাইয়ের বউটাই আছে। আগেই বলেছি তার সাথে আমাদের মনের মিল হয়নি কখনো। ডেলিভারির জন্য কোথায় যাব, কি করব বুঝে উঠতে পারছিলাম না। এসব মাথায় আসলে নিজেকে অসহায় লাগে। মনে হয় এই পৃথিবীতে আমার মতো অসহায় কি আর একটা মানুষ আছে? এখানে থেকে যাব সেই ব্যবস্থাও নেই। 9 মাসে পা রাখতেই ননাস 2 দিন বলে ফেলেছে বাপের বাড়ি কবে যাব। আমার বড় বোনের বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি, আধা ঘন্টা সময় লাগে যাওয়া আসা করতে। বড় বোন বলেছে তার কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু ফরহাদ বা তার বাড়ির লোকদের এই কথা কি করে বলবো সে চিন্তায় আছি। তারা যদি কোনোভাবে জানতে পারে আমি বোনের বাড়িতে ছিলাম, তাহলে কথায় কথায় খোঁটা দিবে। সিদ্ধান্ত নিলাম কিছুদিন বোনের বাড়িতে থেকে ডেলিভারি ডেটের 2 দিন আগে বাবার বাড়িতে চলে যাব। দুই আপা আর সেজো ভাবি এসে নিয়ে গেল আমায়। দুই আপা আর মেজো ভাবি এসে নিয়ে গেল আমায়। বড় আপার বাড়িতেই উঠেছি। ভাবি যদিও তার সাথে নিয়ে যেতে চেয়েছে, আমি নিজেই যাইনি। বাড়িতে একা একা মন টিকবে না, ভয় হয় ইদানিং। কখন কি হয় মনের ভেতর সেই চিন্তায় ঘুরপাক খায়। কথায় আছে সৃষ্টিকর্তা প্ল্যানের উপর কারো হাত নেই। আমি এতদিন যে ভেবে রেখেছিলাম তার কিছুই হলো না। আমার আগে থেকে হয়তো সৃষ্টিকর্তা তার মর্জির মতো প্ল্যান করে রেখেছিল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তারের দেওয়া তারিখের 15 দিন আগে আমার প্রসব ব্যথা শুরু হয়। আমি তখন বড় আপার বাসায় গিয়ে তার মাত্র 2 দিন হলো। রাত প্রায় 12টা থেকে পেট ব্যথা করছে। কাউকে বলিনি, ভেবেছিলাম এমনিই হয়তো। কিন্তু সকাল হওয়ার আগে সেই ব্যথা ভয়ঙ্কর আকার ধারণ করে। সহ্য করার মতো না। দুপুর পর্যন্ত বাড়িতে চেষ্টা করা হয় বেবি হওয়ার জন্য। কিছুতেই কিছু লাভ না হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। ফরহাদের অনুমতি নিয়ে ডাক্তারের কাছে নিয়েছে। বিকেলের দিকে সিজার করা হলো আমায়। একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছে আমার। শ্বশুর বাড়ি থেকে ওই দিন আর কেউ আসেননি হাসপাতালে। পরের দিন সকালে ফরহাদ, তার বোন, মা সবাইকে নিয়ে আসে। 3 দিন পর বাড়িতে নেওয়া হয় আমায়। ভাবিদের রাতের ডিউটি তখন। বাবার বাড়ি গেলে একা একা এই 3 দিনের বাচ্চাটা রাখা সম্ভব হবে না আমার পক্ষে। সিজারের রোগী, নড়তেও পারি না ঠিকমতো। বাধ্য হয়ে বড় আপার বাড়িতে উঠি। এই নিয়ে অনেক কথা শুনেছি শাশুড়ি ননদের মুখে, তবে চুপছি। 15 দিনের দিন আমার স্বামী এবং ননদের স্বামী নিতে আসে আমাকে। আসার সময় 2 কেজি মিষ্টি আর আপার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল। বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরের দিন সকালে বাবু আমার কোলে ছিল। শাশুড়ি আমার রুমে এসে বলে, বাবুরে দাও আমার কাছে, দিয়ে যাইয়া রান্না বসাও, আর বাচ্চার কাঁথা কাপড়ও ধুয়ে দাও সকাল সকাল, নয়তো শুকাবে না। 15 দিনের কাঁচা নাড় নিয়ে রান্না করা কাপড় কাচা আদৌ কি সম্ভব? আমার মতো অভাগীর জন্য সবই সম্ভব। কথা বাড়ালাম না, নিশ্চুপ হয়ে চলে গেলাম রান্না বসাতে। রান্নার মাঝখানে কয়েকবার বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছি। রাগে জিতে যায়নি বাচ্চাকে খাওয়ানোর জন্য। শাশুড়িও ডাকেনি আমায়, সামলে নিয়েছেন তিনি। রান্না শেষ করে গিয়ে বাচ্চা কোলে নিই। শাশুড়ি নন্না সবাই খেয়ে নিয়েছে। ফরহাদ বাড়িতে নেই। কেউ আর বাচ্চাটাকে কোলে নিচ্ছে না। আমি যে খাবো, সময় নিয়ে ঘুম পাড়িয়ে তাকে শুইয়ে দিয়ে তবেই খাবার খাই আমি। এইভাবেই চলতে থাকে কয়েকটা দিন। বাড়ির সকল কাজকর্ম একা হাতে করতে থাকি। সপ্তাহ যেতে না যেতে বাচ্চার ঠান্ডা জ্বর বেঁধে যায়। এতেও দোষ হয় আমার। আমি নাকি সকালে রাতে ভাত খাই, তাই এরকম হয়েছে। আবার বন্ধ হয়ে যায় আমার রাতের ভাত খাওয়া। সাথে মাছ খেতে দেয় না কোনো। শুধুমাত্র আলু ভর্তা, কালিজিরা ভর্তা এসব দিয়ে খাবার খেতে দেওয়া হয়। তাও আবার পেট ভরে না। তাদের ভাষ্যমতে সিজারের পেট নিয়ে বেশি ভাত খেলে নাকি পেট বড় হয়ে যাবে। এমন আশ্চর্য কথা আমি আগে কখনোই শুনিনি। ঠিকমতো খাবার না খাওয়ার কারণে বাচ্চাটা দুধ পায় না ভালো করে। এসব আমার স্বামীকে হাজার বলেও লাভ হয় না। তার কথা একটাই, মা কি আমাদের খারাপ চায় নাকি? যা বলে মেনে চলো, তিনি তো আমাদের ভালোর জন্যই বলে। এসব অত্যাচারে দিন দিন নিজেকে পাগল মনে হতে থাকে। মনে হয় এই সংসার ছেলে পালাতে
পারলেই বাঁচি, কিন্তু সেই উপায় নেই। আমার যে চলে যাওয়ার মতো কোনো জায়গায় নেই, না আছে কষ্টের কথা বলার মতো মানুষ। বোনদের সাথে ফোনে কথা বললে শাশুড়ি বলে আমার বোনেরা নাকি আমায় কুবুদ্ধি দেয়। ইদানিং মায়ের কথা মনে পড়ে অনেক। ঠিক কিসের মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছে তা কেবল আমিই জানি। বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগে। তার বয়স যখন 4 মাস, আমার সুগঠিত শরীরটা আর নেই, সোগা হয়ে গিয়েছি, শুকিয়ে অর্ধেক হয়েছি। ফাহাদের সাথে আমার দূরত্ব বেড়েছে অনেকটা। রাতে বাচ্চার কান্নাকাটির শব্দে নাকি ঘুমাতে পারে না উনি, সেই কারণে প্রায় সময় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে। আমিও কিচ্ছু বলি না। সারাদিন কাজ করে এসে রাতে ঘুমাতে না পারলে অসুস্থ হয়ে পড়ব, তখন সংসার চলবে কি করে? বিকেলে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম, এমন সময় চাচি শাশুড়ি এসে বলল, কি গো বউ, খবর কি? কিছু রাহো না নাকি? আমি তার কথায় মানে না বুঝে জিজ্ঞেস করলাম, কিসের খবর কাকি? কেন, তুমি কি সত্যি কিছু জানো না? অবাক হলাম। কি জানবো, কি এমন হয়েছে? না, কিচ্ছুই জানি না। ফাহাদ নাকি বিয়ে করবে, এসব জানো তুমি? মাথায় আসমান ভেঙে পড়লো আমার। এ কি শোনালেন আমায়? পায়ের তলায় যেন মাটিটাই সরে গেল। কি বলছেন আপনি? এসব মিথ্যা কথা বিশ্বাস করি না আমি। ফাহাদ আর একটা বিয়ে করবে না কখনোই আমায় রেখে। আমার কথা আমি কইয়া গেলাম গো মা, এখন তুমি বিশ্বাস করবা কিনা তোমার ব্যাপার। তুমি এতিম মানুষ, মায়া লাগলো তাই ভাবলাম খবরটা দিয়ে আসি। তুমি ভালো কইরা খোঁজ নিয়া দেখো, বলে মহিলা চলে গেলেন। আমি শূন্য তাকিয়ে আছি, মাথাটা ঝিম ধরে আছে, কিছু ভাবতেই পারছি না। আমার জন্য পাড়া প্রতিবেশীদের মায়া হয়, অথচ এই বাড়ির মানুষগুলোর মায়া হয় না। ভেবে ম্লান হাসলাম। কি করব, কোথায় যাব, কি করে সংসারটা বাঁচবে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই মাঝে কোলে বাচ্চাটা কেঁদে উঠলো। বাচ্চার কান্নাটাও বিরক্ত লাগছে আমার কাছে। তাকে কোলে নিয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। ফরহাদের নিকটতম বন্ধু, পাশের বাসার এক দেবর আছে, তার কাছে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম ফরহাদের বিয়ের ব্যাপারে। লোকটা বলতে চাইলো না প্রথমে, তখন আমি তার হাত ধরে ফেলি। দেখেন ভাই, আমি এতিম মানুষ, কোলে এইটুকু বাচ্চা, দয়া করে বলুন কি হচ্ছে আমার আড়ালে। আমার প্রতি হয়তো তার মায়া হয়, সত্যিটা বলে। যা শোনে আমার পায়ের তলার মাটি সরে যায়। 2 কদম পিছিয়ে যাই আমি, চোখ অন্ধকার দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকি আমি। চোখ মেলে আবিষ্কার করি আমার